মোজাফফর হোসেন কথাশিল্পী। কথা সাহিত্যের মাঝে জাদু বাস্তবতার দেখা পান। ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার গল্প বলতেই ভালোবাসেন তিনি। পাঞ্জেরি থেকে প্রকাশ হয়েছে তার লেখা সেরা গল্পগুলোর ইংরেজি অনুবাদ বিটুইন টু লাইভস। বই এবং তার লেখালেখি সবকিছু নিয়েই পাঞ্জেরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। মোজাফফর হোসেন এই সময়ের অন্যতম জনপ্রিয় লেখক। তার লেখা সেরা গল্পগুলোকে ইংরেজিতে অনুবাদ করছে পাঞ্জেরি পাবলিকেশনস। সেই অনুবাদের বই বিটুইন টু লাইভস এবং তার অন্যান্য লেখালেখির গল্প নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি আজ শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। দূরের কাছের নগর গাঁও, বুক পকেটে বুক শপ আছে, যেমন বই নিতে চাও সবার জন্য সারা দেশে pbs.com.bd pbs.com.bd। জ্ঞানের জন্য পাঠ্য বই আর মনের জন্য মননশীল গল্প, নাটক, ভ্রমণ, কমিক্স, বইয়ে অ্যাডভেঞ্চারের ফিল, সবার জন্য সারা দেশে pbs.com.bd। দেশ বিদেশি প্রকাশনীর এক ক্লিকেই বই রেডি, সবার জন্য সারা দেশে pbs.com.bd, সবার জন্য সারা দেশে pbs.com.bd pbs.com.bd। এক ক্লিকেই বই রেডি pbs.com.bd। পাঞ্জেরি থেকে এই বছর যে বইগুলো প্রকাশ হচ্ছে সেই বইগুলো সম্পর্কে জানতে চাই। এবছর বইমেলা পাঞ্জেরি থেকে আমার একটি বই প্রকাশিত হচ্ছে। এই বইটি আমার কাছে বিশেষ এই কারণে যে আমার ছোট গল্প, যে গল্পগুলো আমি লিখেছি পাঞ্জেরি থেকে, আমার 4টি গল্পের বই প্রকাশিত হয়েছে এবং সেই বইগুলো থেকেই বাছাই করে নির্বাচন করে আমার একটি অনুদিত গল্পের বই আসছে পাঞ্জেরি থেকে, বিটুইন টু লাইভস। এবং এই বইটি অনুবাদ করেছেন অধ্যাপক হারুনুজ্জামান। বাংলাদেশে ইংরেজিতেই লেখালেখি করেন, মূলত সিনিয়র প্রফেসর, এবং উনি অনুবাদ করে আসছেন দীর্ঘ কয়েক দশক ধরেই। তো আমার খুব সৌভাগ্যের ব্যাপার যে তার মধ্যে একজন সিনিয়র প্রফেসর এবং যিনি অনুবাদক, তিনি আমার গল্পগুলো অনুবাদ করেছেন ইংরেজিতে। এখানে 11টি গল্প আছে, ছোট গল্প বাছাই করে, সেই 11টি গল্প নিয়েই প্রকাশিত হচ্ছে বিটুইন টু লাইভস এই বইটি। আপনার লেখা গল্পগুলো পাঞ্জেরি ইংরেজিতে অনুবাদ করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিচ্ছে। একজন লেখক হিসেবে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? না, এটা খুব সাংঘাতিক একটি উদ্যোগ, বলবো যে খুব যথার্থ উদ্যোগ আমাদের জন্য, বাংলাদেশের জন্য। কারণ সাহিত্যের ম্যাপিং যদি আমরা করি তাহলে দেখবো যে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু সাহিত্যের ম্যাপিংয়ে নেই। আমরা অন্যান্য জায়গায় এগিয়ে গেছি, আপনারা জানেন, আমরা জানি যে যেমন ক্রিকেট একটা কথা, যে ক্রিকেট খেলায় কিন্তু বাংলাদেশের একটা এক্সিস্টেন্স গ্লোবালি তৈরি হয়েছে। কিন্তু সাহিত্যের জায়গায় আমাদের এত সমৃদ্ধ সাহিত্য, যে সাহিত্যে 100 বছর আগে একজন লেখক, যে ভাষার সাহিত্যে নোবেল পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, সেই জায়গায় আমরা পিছিয়ে থাকাটার মূল কারণ হলো কিন্তু আমাদের উদ্যোগগুলো নেওয়া হয়নি। মানে আমাদের সাহিত্যের যে ইংরেজি অনুবাদ হবে এবং সেটা প্রকাশ করা, বিপণন করা, এই জায়গায় কেউ আমরা ওইভাবে এগিয়ে আসতে দেখিনি। পাঞ্জেরি এগিয়ে এসছে, এবং পাঞ্জেরি শুধু এগিয়ে এসছে তা না, আমি বলবো যে পাঞ্জেরি একটি স্বপ্ন লালন করছে যে এই বইগুলোকে অনুবাদ করা, একই সঙ্গে বিদেশে কারোর সঙ্গে সমঝোতা করে সেইখানে মার্কেটিং করা এবং যৌথ পাবলিকেশনের জায়গায় এগিয়ে যাওয়া। অনেকগুলো স্বপ্নের কথা জানি আমরা, যে পাঞ্জেরির কর্ণধার কামরুল শায়ক ভাইয়ের কাছ থেকে। তো সেগুলো যদি বাস্তবায়ন হয়, আমি বলবো যে আমাদের সাহিত্য একটা স্টেপ এগিয়ে যাবে, এবং আমার ধারণা যে অন্যান্য প্রকাশনী সংস্থাও তখন এগিয়ে আসবেন এই জায়গাটা। এটা যে একটা অসীম সম্ভাবনার কথা বলবো, যদি ইংরেজিতে আমাদের সাহিত্য অনুবাদ করতে পারি, সেই সম্ভাবনার জায়গাটা আমরা রিচ আউট করতে পারবো বলে মনে হয়। আপনার পুত্র আরহাম গল্পের লেখা বইও পাঞ্জেরি থেকে প্রকাশ হচ্ছে, এই ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, ও প্রথমত খুব পাঠক, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ওর ডায়েরিতে, আরহাম গল্প, ওর ডায়েরিতে দেখি যে ছোট ছোট করে গল্প, কখনো কখনো কমিক্স, এইগুলো সে লেখালেখি করে। এইটা শোনার পরে কামরুল হাসান শায়ক ভাই গত বছর
তার একটি বই করে এলিয়েন ঘড়ি, সেটি একটু সায়েন্স ফিকশনের মতো ছিল। আরহাম গল্পে প্রকাশিত হয়েছে পাঞ্জেরি থেকে দ্য অ্যাডভেঞ্চার অফ মেগা জ্যাক। এটি আসলে কমিক্স বই। এই বইটি ওর মামাই সম্পর্কে মামা পিউ, আবির পিউ, সে আসলে অলঙ্করণ করেছে, মানে কমিক্সের যে চিত্রগুলো এঁকেছে। ফলে ও তারও এটা প্রথম কাজ। তো দুজন মামা ভাগ্নে বলবো, দুজনের একসঙ্গে ভেঞ্চার, এবং এই কমিক্স ক্যারেক্টারটা আরাম গল্প নিয়ে এসছে মেগা জ্যাক। সে এই সিকুয়েল প্রিকুয়েল দিয়ে সব মিলে চিন্তা ভাবনা করছে যে কয়েকটি বই ধারাবাহিকভাবে প্রকাশ করা। আপনার সব সেরা বইগুলো প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস। বিশেষ করে যদি বলতে হয় যে মানুষের মাংসের রেস্তোরাঁ থেকে শুরু করে যে বইগুলো পুরস্কার পেয়েছে সেই বইগুলো পাঞ্জেরি থেকে প্রকাশিত, এই সম্পর্কটা যদি একটু ব্যাখ্যা করতেন। না, পাঞ্জেরি আসলে মানুষের মাংসের রেস্তোরাঁর কথা বললেন আপনি। হ্যাঁ, এই বইটির পাশাপাশি আমার 3টি প্রিয় বইয়ের কথা আমি বলতে চাই, যেটি পাঞ্জেরি থেকে প্রকাশিত। নো ওম্যান্স ল্যান্ড গত বছর প্রকাশিত হয়েছিল, এবং এর আগে অতীত একটি ভিন দেশ, তিবির যাত্রা। এবং পাঞ্জেরির আমার সৌভাগ্য কিনা মানে জানি না পাঞ্জেরির সঙ্গে এই টাইমিংটা কেমন, যে 4টি বই কিন্তু পুরস্কৃত হয়েছে, যে 4টি বইয়ের কথা বললাম। তো আমার হ্যাঁ পাঞ্জেরির যেটা সবচেয়ে বড় দিক, যে বইগুলো প্রকাশের পর আমরা সারা দেশে বইটা ছড়িয়ে পড়ে। যেমন আমার ক্ষেত্রে যে মানুষের মাংসের রেস্তোরাঁ বইয়ের কথা বললেন, এইটা আমি বইয়ের ক্রেডিটটা পুরোটা দিতে চাই না, আমি ক্রেডিট দিতে চাই প্রকাশনী সংস্থাকেও। কারণ একই সঙ্গে বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমরা জানি যে বাংলাদেশের বাইরেও যে বই মেলাগুলো হয়, সেই মেলাগুলোতেও কিন্তু পাঞ্জেরি অংশ নেয়। তো পাঞ্জেরির একটা বড় ব্যাপার থাকে মার্কেটিংয়ের জায়গায়। এই জায়গাটির কারণে আমার মনে হয়েছে যে বই যদি আমাদের তো আকাঙ্ক্ষা থাকেই যে পাঠকের কাছে পৌঁছানো, সেই জায়গায় আমার মনে হয় যে পাঞ্জেরি আমাদের ক্ষেত্রে, আমাদেরকে যারা আমরা পাঞ্জেরি থেকে যে বইগুলো প্রকাশিত হয়, তারা বড় যে সুবিধাটা পায় সেটা হলো ম্যাক্সিমাম রিডারের কাছে পৌঁছানোর সুযোগটা পাচ্ছে। তো এই জায়গা থেকে আমি সৌভাগ্যবানই বলবো যে আমার নিজের পছন্দের বইগুলো সামহাও, এটা বলবো না যে খুব ইন্টেনশনালি, সামহাও আমার মনে হয়েছে যে আমার 7 বা 8টি বই প্রকাশিত হয়েছে পাঞ্জেরি থেকে। সবগুলো বই আমার নিজের খুব পছন্দের বই। হয়তো এমন হতে পারে যে আমার পরিশ্রমের জায়গা থেকে, সেটি আমার খুব আকাঙ্ক্ষার জায়গা থেকে, আমার ডেডিকেশনের জায়গা থেকে এই বইগুলোকে আমি আলাদা করে আসলে গুরুত্ব দিই। তো সেই জায়গা থেকে পাঞ্জেরিকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে এই বইগুলো পাঞ্জেরি প্রকাশ করে, এবং বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, আমি বলবো অন্তত বাংলা ভাষাভাষী পাঠক, যেমন কলকাতায় একটা বৃহত্তর পাঠক শ্রেণী আমরা জানি, তো কলকাতায় পাঞ্জেরি বইগুলো পৌঁছে দিয়েছে, এবং বাংলাদেশ তো বটেই। আপনার লেখালেখির মাঝে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজমের দেখা পাওয়া যায়, এর পেছনের কারণটা আসলে কি? এইটা কারণ ঠিক আমি সুনির্দিষ্ট করে আসলে বলা মুশকিল। তবে ছোটবেলায় আমার যতটুকু মনে হয়, আমি ধারণা করি এখন, যে ছোটবেলায় আমরা যে গল্পগুলো শুনি, আপনিও বা আমরা সকলেই আসলে তাই, যে আমাদের পরিবারের কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে, বা আমাদের মফস্বলে যেরকম হয়, সেই গল্পগুলো দেখা যায় তার মধ্যে জিন থাকে, ভূত থাকে, এবং নানান রকম দেখবেন যে অ্যাবসার্ড এলিমেন্টস থাকে, যেগুলো হয়তো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যাবে না। তো আমি যখন প্রথম গল্পটা লিখি, আমি ওইভাবে সচেতন ছিলাম না যে এটা ম্যাজিক্যাল রিয়ালিজম বা জাদু বাস্তববাদ বলে কিছু। আমি প্রথম গল্পটা লিখি তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, এবং আমার গল্পের প্রথম লাইন ছিল যে কবর থেকে মৃত্যুর 1 সপ্তাহ যেতে না যেতে কবর থেকে উঠে এসেছে রহমান। এখন কবর থেকে উঠে আসা সম্ভব না অসম্ভব, আমাদের গল্পে সবই সম্ভব। ওই ছোটবেলায় যে গল্পগুলো শুনেছি আমরা, ঠাকুরমা ঝুলির মতো গল্পগুলো, তো আমি কিন্তু এইভাবে তারপর উঠে আসার পর যা হয়, যে আমাদের সমাজে তাকে পীর হিসেবে মোটামুটি ভাবে পরিচিত করানো হচ্ছে, যে কবর থেকে উঠে এসছে মানে তার একটা ক্ষমতা আছে অন্যরকম। তো এই ব্যাপারগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে এটা ইন্টারেস্টিং। প্রথমত এইভাবে গল্পগুলো বললে গল্পগুলো খুব উপভোগ্য হয়, মানে বাচ্চাদেরকে দেখবেন যদি আপনি বলেন যে অদ্ভুত অদ্ভুত ঘটনা, তাহলে কিন্তু তারা মজা পাবে। কিন্তু মজা পাওয়াটাই সব না। এটা কেন আমার কাছে পরবর্তীতে মনে হলো যে এটা একটা ডিভাইস আমি বারবার ব্যবহার করতে পারি। আমার একটি গল্প আছে আপনার, কারো মাথা নেই। একটা দেশ দেখা গেল, এই যে মানুষের মাংসের রেস্তোরাঁ বইয়ের কথা আমরা বলছিলাম একটু আগেই, দেখা গেল কারো মাথা নেই, একজনের মাথা আছে একটি দেশে। সে সকালে উঠে দেখছে যে কারো মাথা নেই। এই যে কারো মাথা নেই, এবং রাষ্ট্র চলছে খুবই সুন্দরভাবে, স্মুথলি, এবং যত ঘটনা আমার অনাকাঙ্ক্ষিত সবই ঘটছে, কিন্তু তাদের কিছু মনে হচ্ছে না, যেহেতু মাথা নেই। কিন্তু যার মাথা আছে তার সমস্যা হচ্ছে, সে তো মেনে নিতে পারছে না। মানে আপনি দেখবেন যে আমাদের সমাজে যে মানুষটা সুস্থ চিন্তা করে, তার কিন্তু বেঁচে থাকা খুব ডিফিকাল্ট। তো এই গল্পগুলো যখন আমি বলছি, তখন আমার মনে হলো যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আসলে খুব শক্ত কথা, পলিটিক্যাল কথা অনেক কিছু কিন্তু বলা যায়। কিন্তু আবার যদি আপনি বলেন যে পলিটিক্যাল কথা বলতে গেলে অসুবিধা হওয়ার সুযোগ থাকে, এই সুযোগটা থাকে না যখন আমি বলি যে কারো মাথা নেই। কারণ বাস্তবে তো মাথা নেই এরকম দেশ সম্ভব না। তার মানে আমি বলতে চাই যে এটা তো আপনি যদি মনে করেন যে এটা আমার সম্পর্কে বলছে বা আমার দেশ সম্পর্কে বলছে, সেটা তো না। দেশে তো সবার মাথা আছে, প্র্যাকটিক্যালি তো আছে। এইগুলো আসলে আমার মনে হয় যে এক ধরনের ডিভাইস বা ঢাল, পলিটিক্যাল একটা। আর একটা হলো যে গল্পটাকে প্রত্যক্ষভাবে বললে অনেক সময় অনেক ঘটনা
মনে হবে সংবাদপত্রের আপনি ডেইলি তো আপনি এই ঘটনাগুলো আমরা পড়ি, মনে হবে যেন আমি ঘটনাটা জাস্ট দৈনিকে ফিচার করছি, গল্প মনে হবে না। তো এই জন্য আমার কাছে মনে হলো যে এটা আমরা আমাদের যে লোকায়ত রীতি গল্প বলার, এই যে ঠাকুরমার ঝুলির কথা বললাম, এবং এটা আমাদের সেই জাতকের গল্প থেকে শুরু করে এসবের গল্প থেকে শুরু করে সব গল্পে কিন্তু আছে যে শিয়াল কথা বলে, বা এই যে মৃত মানুষ উঠে আসে, মৃত মানুষ জীবিত মানুষের সঙ্গে একসঙ্গে হয়তো কোনো না কোনো ইন্টারাকশন হয়। তো এই জিনিসগুলো আমাকে খুব আমাকে ইন্সপায়ার করে, এবং আধুনিক গল্প বলার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা হোয়াই নট, আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যায়। আপনার লেখালেখির শুরুর সময়টা আর বর্তমান সময়ের মাঝে আপনার লেখালেখির মাঝে কেমন পার্থক্য দেখতে পান? এই পরিবর্তনটা আসলে আমি যদি বলি যে সময় যতটুকু পরিবর্তন ঠিক করে দেয়, কারণ আমি 24 থেকে 25 বছর আগে লেখালেখি শুরু করেছি যদি বলি স্পেসিফিক, এবং তখনকার সময়টা, তখন আপনি ধারণা করতে পারেন যে ইন্টারনেট ছিল না, এইভাবে ফেসবুক ছিল না, মোবাইল আমাদের কাছে আসেনি। তো সময়টা আসলে আমার কাছে মনে হয়েছে যে এখনকার সময়টা অনেকটাই ডিফাইন্ড বাই এই যে আপনার সামাজিক যে প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের পলিটিক্যাল, সোশিও, বা আমাদের ব্যক্তির জীবনও। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রভাবটা আমার সাহিত্যেও পড়েছে, কারণ আমি খুব সমকালীন গল্প লিখতে চাই, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এখনকার সময় কে বেশি পাওয়ারফুল। একটা সময় মনে হতো যে মিডিয়া খুব পাওয়ারফুল, আমি ওই গল্প লিখেছিলাম সেরকম, যে মিডিয়া একটা মানুষকে মৃত্যু ঘোষণা করছে, সে বেঁচে আছে কিন্তু সে প্রমাণ করতে পারছে না সে বেঁচে আছে, এরকম একটা গল্প আমার ছিল। কিন্তু পরবর্তীতে লেটার অন আমি দেখলাম যে মিডিয়া না, রাদার এখন হচ্ছে ফেসবুকের মতো যে সোশ্যাল মিডিয়া মানে প্ল্যাটফর্মগুলো আছে, দেখবেন মিডিয়াও কিন্তু সেখান থেকেই কন্টেন্ট নিচ্ছে, এবং ওইটাই হয়ে গেছে আলটিমেটলি আমাদের রিসোর্স। এবং কোন রিসোর্স যেটাতে আমরা আসলে জানি না কি, মানে গুজব কোনটা আপনার সত্য, কোনটা ফ্যাক্ট, কোনটা বানোয়াট জানি না। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো একটা ফিকটিশিয়াস একটা রিয়ালিটি, যে সোশ্যাল মিডিয়া আমরা যেভাবে বাস করি, আমরা এখন হলো ভার্চুয়ালি কাউকে দেখতে পাই না, আবার যে কথাগুলো বলছে আমি যদি বিশ্বাস করি আমার কাছে সত্য মনে হবে, আবার অবিশ্বাস করলে আমি দেখবো যে না, সেটা আসলে সত্য না। তো এই পারসেপশনগুলো আমার কাছে মনে হয়েছে যে আমার ছোট গল্পে, আমার বিশেষ উপন্যাসে বা গল্পে এইগুলো আমার কাছে পরিবর্তন এনে দিয়েছে। এবং 24-25 বছরের যদি পরিবর্তন বলি, সেটা আমার পরিবর্তন না, আমি রাদার বলবো আমি তো একটা মেরর, আমি যখন লিখি তখন সেটা তো একটা আয়নার মতো। তো আমার মনে হয় সময়ের এই পরিবর্তনটাই এক বড় একটা আকার ধারণ করেছে। এখন যদি আমি সেটা দেখার চেষ্টা করি, ইফ আই লুক ব্যাক ইন দ্য লাস্ট 24 or 25 ইয়ার্স, তো আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা বড় একটা পরিবর্তন। আপনার লেখা বিটুইন টু লাইভস অনুবাদ হয়েছে, আপনি নিজেও অনুবাদ নিয়ে কাজ করছেন, কর্মরত আছেন বাংলা একাডেমিতে। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, অনুবাদটা আমার আসলে একটা অ্যাক্টিভিজমের জায়গা। আমরা লিখি এক ধরনের অ্যাক্টিভিজম তো সবসময় থাকেই। আমার সাংগঠনিক অ্যাক্টিভিজম আমি বলি অনুবাদ, কারণ আমি যখন ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হিসেবে ভর্তি হলাম রাজশাহী ইউনিভার্সিটি, আমরা দেখলাম যে ওইখানে গিয়ে যে আমাদের এত ভালো ভালো টেক্সট আমাদের বাংলা ভাষায়, বিশেষ করে বাংলাদেশের অংশেও আমি বলবো যে মানিক তারাশঙ্কর, বিভূতিভূষণ, আমরা তাদের কথা বলি যে সাহিত্যে প্রত্যেকে একাধিকবার নোবেল পাওয়ার মতো স্ট্রেংথ তাদের ছিল, সেটা আমরা বলি। কিন্তু তারপরেও তো আমাদের অনেক বড় বড় লেখক আমাদের দেশে, বাংলাদেশে এসছে। তো এই লেখকদের আমি দেখলাম যে তাদের কোনো অনুবাদ হয় না। একটা দিক গেল মানে ট্রান্সলেশন আউট বলি এটাকে, বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ, অন্যান্য ভাষা অনুবাদ। আরেকটি দিকটাও লক্ষ্য করলাম যে বিশ্ব সাহিত্যের যে অনুবাদ আমাদের এখানে হয়, ট্রান্সলেশন ইন, সেই ক্ষেত্রেও আমরা দেখি যে এইখানে ঠিকমতো যথার্থভাবে যে অনুবাদগুলো হচ্ছে না, বা অনুবাদের ক্ষেত্রে নানান রকম সংকট আছে আমাদের দেশে। এইগুলোকেও আমার মনে হলো যে সাংগঠনিকভাবে আমার কিন্তু বলে রাখি আপনাকে যে আমার কিন্তু অনুবাদক হওয়ার ইচ্ছে কখনোই ছিল না। অনুবাদ করি সেটা খুব শখ থেকে, হয়তো খুব গল্প ভালো লাগলো আপনার সঙ্গে, আমার মনে হলো শেয়ার করি, এটা একেবারে আদান প্রদানের জায়গা থেকে। কিন্তু আমার ইচ্ছে ছিল বরাবরই যে আমি একটু সাংগঠনিকভাবে কাজ করব এবং ট্রান্সলেশন নিয়ে। এবং যে কারণে একটি কথা বলি আজকে খুবই প্রাসঙ্গিক, যে আমরা বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন যেটা প্রতিষ্ঠা করেছি, আমি আমার সঙ্গে আরো দুজন অগ্রজ লেখক আছেন, আনিসুজ্জামান, তিনি নিজে অনুবাদ করেন, শাহাব আহমেদ। তো আমরা তিনজন যে বিটিএফ বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম, এবং এই ফাউন্ডেশনের কিন্তু একটা বড় দায়িত্ব কিন্তু তুলে নিয়েছে পাঞ্জেরি। এটা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকে জানেনও, যে পাঞ্জেরির সঙ্গে আমাদের একটা মোহ হয়েছে, এবং সেই মোহের আলোকে কিন্তু আমাদের অধিকাংশ কাজ কিন্তু আমরা এখন জয়েন্টলি করি। আমরা লাস্ট ইয়ার বড় একটা ইভেন্ট করেছি, ট্রান্সলেশন অ্যাওয়ার্ড দিয়েছি, এবং এবছরও আমাদের কিছু অনগোয়িং প্রজেক্টস আছে। তো আমরা আসলে যে অনুভবটা আমার নিজের ব্যক্তিগত, সেটা আমার কাছে মনে হয়েছে যে এখন অনেকেই অনুভব করেন যে আমাদের সাহিত্যের দুটো জায়গা থেকেই কাজ করার আছে, ট্রান্সলেশন ইন অ্যান্ড ট্রান্সলেশন আউট। এবং সেইটা অনুবাদের থেকেও এখন মনে হয়েছে সাংগঠনিকভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো অনুবাদকদের জন্য, এবং একই সঙ্গে অনুবাদ সাহিত্যের একটা পৃষ্ঠপোষণ, এক ধরনের করা পৃষ্ঠপোষণ, যে অনুবাদক তৈরি করা এবং টেক্সটগুলো যথার্থভাবে এডিট হচ্ছে কিনা সেটা লক্ষ্য করা,
এবং কপিরাইট একটা বড় ইস্যু, কপিরাইটের ইস্যুতে অনুবাদকদের হেল্প করা। তো এরকম সো মেনি এরিয়াজ যে আমাদের আছে যেগুলোতে কাজ করা যায়, সেইগুলোতে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা হ্যাপি যে পাঞ্জেরি আমাদের সঙ্গে আছে, কারণ পাঞ্জেরি একটা বড় হাউস, বিগ হাউস এবং এক্সপেরিয়েন্সড ইন সো মেনি ফিল্ডস। আমরা নতুন, তো এই আমাদের স্বপ্ন এবং পাঞ্জেরির সক্ষমতা এই দুটো একসঙ্গে হয়েছে আমাদের এই অনুবাদ সাহিত্যে কাজ করার ক্ষেত্রে। বিটুইন টু লাইভস এই বইটাতে কি ধরনের গল্পগুলো মূলত ঠাঁই পেয়েছে? পাঠক কি কি গল্প পেতে যাচ্ছে? এটা আমার কাছে একটু সিলেকশনটা ইন্টারেস্টিং মনে হয়েছে, এই জন্যই যে সিলেকশনটা কিন্তু আমার সম্পূর্ণ না, এই সিলেকশনটা করেছেন অনুবাদক নিজে। আমার আগে একটি অনুবাদ বই ছিল ছোট গল্পের, সেটি মানুষের মাংসের রেস্তোরাঁরই বলা যায় ইংরেজি অনুবাদ, মিট হিউম্যান মিট। সেইটা এক ধরনের গল্প, আপনি বুঝতেই পারছেন যে মানুষের মাংসের রেস্তোরাঁ বললে পাঠক অনেকে বুঝে যাবেন। কিন্তু এইখানে আমার খুব প্রিয় গল্পগুলো বলবো, সামহাও অ্যাক্সিডেন্টালি, আমি কিন্তু সিলেকশনে ছিলাম না, কিন্তু অনুবাদক এই গল্পগুলো নিয়েছেন যে গল্পগুলো ট্রমাটাইজড করে পাঠককে নানানভাবে, এবং এক ধরনের মেলানকলিক ব্যাপার আছে, মেমোরি, ট্রমা, বিশেষ করে মেমোরি এবং ট্রমা এই জায়গাটা উনি খুব গুরুত্ব দিয়েছেন। যে আমাদের অতীত একটা ভিনদেশ বলে আমার একটা বই পাঞ্জেরি থেকে প্রকাশিত, তো এই বইটার গল্পগুলো আসলে মেমোরি অ্যান্ড ট্রমা নিয়ে, অতীত একটা ভিনদেশ। মোস্ট অফ দ্য শর্ট স্টোরিজ এইখানে সিলেক্টেড ইন ফর দিস বুক, এইখানে সবগুলো গল্পই প্রায় বলা যায় অধিকাংশ গল্পই অতীত একটা ভিনদেশ থেকে। তো আমি যদি দুটো শব্দে বলি যে এই বইটার থিম প্রায় সবগুলো গল্পেই কোনো না কোনোভাবে ছুঁয়ে গেছে, সেটা হলো ট্রমা অ্যান্ড মেমোরি, এই দুটো বিষয়। আপনার লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। আমি কখনো খুব পরিকল্পনা করে যে লিখি বা ভবিষ্যৎ নিয়ে খুব ভাবি সেরকম না, মানে আমার ব্যক্তিগত লেখালেখির ক্ষেত্রে। এবং আমার কাছে প্রতি মুহূর্তেই মনে হয় যখন যে বইটি বের হয় মনে হয় এটি শেষ বই, হয়তো পরের বই নিয়ে আমার লেখার আগ্রহ নাও থাকতে পারে। তো কিন্তু আমার একটা বৃহত্তর একটা স্বপ্ন হলো যে আমি যে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা ভেবে লিখি, এবং আমার লেখা তো এক ধরনের ডিজিজ ডিসেকশন করা, কারণ আমি বলি যে লেখকদের কাজ হচ্ছে স্টাডি অফ হিউম্যান ডিজিজ বা সোসাইটির যে রোগগুলো, সংকটগুলো। তো এই জিনিসগুলো করতে করতে আমার মনে হচ্ছে যে এটা তো পরিবর্তন হচ্ছে না, মানে আমি একই রকম ক্রাইসিস নিয়ে আমি ব্যাক টু ব্যাক লিখে যাচ্ছি। তো আমি তো আসলে পরিবর্তন চাই, আমি ভালো গল্প লিখতে চাই না, আমি ভালো সমাজ দেখতে চাই, যে সমাজ নিয়ে হয়তো আমি খারাপ গল্প লেখার, মানে আমি যে ধরনের গল্প লিখি এই গল্প লেখার উপকরণ থাকবে না। তো আমার ভবিষ্যৎ ইচ্ছাটা, আমার স্বপ্নটা, যে সমাজটা আমি দেখতে চাই এবং যে সমাজে একজন লেখক হিসেবেও আমি নিজেকে উপস্থাপন করতে চাই, যে সমাজটা, আমি যে সমাজটা আকাঙ্ক্ষা করি এবং আমার গল্পে যে সমাজের কথা লিখি সেই সমাজটার কথা লিখতে চাই না, আমি আমার আকাঙ্ক্ষিত সমাজটা পেতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং পাঞ্জেরি এত চমৎকার একটি আয়োজন করেছে আমাদের অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে। আমি পাঞ্জেরির কর্তা ব্যক্তি যারা এর পিছনে আছেন কর্ণধার, তাদেরকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে পাঞ্জেরি পাবলিকেশনের প্যাভিলিয়নে। আপনারা আসুন, পাঞ্জেরির প্যাভিলিয়নে আড্ডা হোক এবং আমাদের সঙ্গে বই নিয়ে কথা হোক। আপনাদের স্বাগত জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে, কারণ ভালো থাকা এবং রাখা দুটোই দরকার। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।